श्वेत पद्मे समासीनं दीनत्रं द्विभुजं वराभयकरं शान्तं ध्यायेदखिलं सिद्धयम् शिष्वानुग्रहसन्धानं स्मृतनित्यञ्जदाननं श्रीकृष्ण प्रेम सेवाधिदातारं दीनपालकं समस्तमङ्गल आधारं सर्वानन्दमया विभुं ध्यायति श्री परम गुरुदेवं तं परमानन्दयस्नुते। परम गुरुदेव अष्टोत्तर शतश्रील कुंज बिहारी दास बाबाजी महाराज आजकेरी तिथिते आजकेरी दिवसे नित्य लीलाय प्रविष्ट हयेछिलेन, अर्थात এই মোক্ষদা একাদশী দিবসে। তাই গুরুদেবের জীবনী কথা আলোচনা করতে গিয়ে, পরম গুরুদেবের জীবনী কথা আলোচনা করতে গিয়ে আগে তিনাকে দণ্ডবত প্রণাম, তিনার কাছ থেকে প্রার্থনা কৃপা চাই নিচ্ছি। পদাব্জ মহসা মহাকুমতি মোহবিদংসং ব্রজ প্রণায় সুপ্রিয়ায়াং প্রণত তাপ সংহারকম ব্রজেন্দ্র তনায় প্রিয়ং মধুর মূর্তিমানাদকং নমামি পরম গুরু ভব সমুদ্র তা সন্তারকম। অদ্য 14 অগ্রায়ণ 1432 বাংলা, 1 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ সোমবার। আজ মোক্ষদা একাদশী ব্রত করেছে। এই তিথিতেই আমার পরম গুরুদেব অষ্টোত্তর শত শ্রীল কুঞ্জ বিহারী দাস বাবাজি মহারাজ নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন মোক্ষদা একাদশী দিন বিকাল 2টার সময়। তো সেই অনুসারে আজ তাহার তিথি। আজকের দিবসেই শ্রীমদ্ ভগবত গীতা জয়ন্তী, 5127তম গীতা জয়ন্তী চলতেছে। পরম গুরুদেবের জীবনাবলী, চরিতাবলী আজ কিছু আমরা আস্বাদন করব। যিনি কোনো এক সময়ে রাধা কুণ্ডের মুকুটমণি ছিলেন, যিনি ভবকূপে জীবের গতি আদি অন্যান্য বহু গ্রন্থ রচনা করে গিয়েছেন, আজ সেই দাদুগুরু, সেই পরম গুরুদেব অষ্টোত্তর শত শ্রীল কুঞ্জ বিহারী দাস বাবাজি মহারাজের জীবন চরিত্রাবলী আলোচনা করে। দাদুগুরু শ্রীমৎ কুঞ্জ বিহারী দাস বাবাজি মহারাজ ভারতবর্ষের পশ্চিমবঙ্গে ঝাড়খণ্ড জেলার অন্তর্গত ঝালদা থানার সুবর্ণ রেখা নদীর তীরে জার্গো নামেতে মৈশা নামক এক ক্ষুদ্র পল্লীতে তিনি আবির্ভাব হইয়াছিলেন। অনুমানিক 1303 বাংলা শ্রাবণী পূর্ণিমা বা ঝুলন পূর্ণিমাতে তিনি আবির্ভূত হয়েছিলেন। তাহারা কান্যকুব্জ দেশের শাণ্ডুল্য গোত্রীয় ব্রাহ্মণ ছিলেন। দাদুগুরুর পিতার নাম নীলকান্ত তেওয়ারি ছিল। দাদুগুরুদেবের মাতার নাম
মুক্তামালা দেবী ছিলেন। পূর্ব আশ্রমে দাদুগুরুর নাম ছিল কুঞ্জ কিশোর তেওয়ারি। বাল্যকাল হইতে তিনার কাকা নীলমাধব তেওয়ারির নিকট হইতে হরিকথা শুনতে শুনতে হরি ভক্ত হয়ে যান। 1315 সালে তিনি ঝালদা গ্রামের শ্রীমদ গোপাল চন্দ্র গোস্বামীর নিকট হইতে বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন। তাহলে ইনি হলেন আমাদের পরাৎপর গুরুদেব। শ্রী গুরুদেব, পরম গুরুদেব, পরাৎপর গুরুদেব হলেন শ্রীমদ গোপাল চন্দ্র গোস্বামী। তারপরে হলেন পরমেষ্ঠী গুরুদেব বলা হয়। এইভাবে ক্রম অনুসারে গুরুদেবদেরকে বোঝানো হয়। যাই হোক, তখন ওই গ্রামে কেবল 7 ঘর ব্রাহ্মণী ছিল। সেই সময়ে বিদ্যাশিক্ষারও বেশি প্রচলন ছিল না, কারণ 1303 সালের কথা বলা হচ্ছে। তো ওই সময়ে বিদ্যাশিক্ষারও অতটা প্রচলন ছিল না। প্রায় 128-29 বছর আগের কথা বলা হচ্ছে। গ্রামে কোনো স্কুলও ছিল না। অনেক দূরে গিয়ে তিনাকে লেখাপড়া করতে হতো। যাই হোক, লেখাপড়া শিখলেন, যৌবনে পা দিলেন। যৌবনে দ্বার পরিগ্রহ করার পর তিনি নিজের জমিতেই একটি প্রাইমারি বিদ্যালয় স্থাপন করলেন এবং স্বয়ং শিক্ষকতা করতে আরম্ভ করলেন। দীর্ঘ 20 বৎসর তিনি ওই স্কুলে মাস্টারি করলেন, শিক্ষকতা করেছিলেন। তৎপরে তার 4টি বিভাগ চালাইতে হইতো সেই সময়ে। কি কি বিভাগ চালাতেন দাদু মহারাজ? এক হলো ভক্তি গ্রন্থ অনুশীলন, 2 হলো কংগ্রেসের কার্যপাঠী, কংগ্রেসের পাঠীগত কার্য করতে। 3 নম্বর হলো উৎপদগামী, উন্মাদগামী, বাউল এবং সহজিয়াদের যে মত, যে পথ, সেটাকে বিধ্বংস করে সেই দেশে ব্রজের বিশুদ্ধ রাগানুগা ভক্তি প্রচার করা। আর 4 নম্বর ছিল ব্রজের অনুগতে দীক্ষা, শিক্ষা প্রবর্তন, ভক্তি গ্রন্থালয় স্থাপন এবং সংকীর্তনের দল গঠন করে বাড়ি বাড়ি সংকীর্তন করা প্রতিদিন। এই 4টি কাজ তিনি প্রতিদিন চালাতেন। মানে এটা ওনার ব্রত বা ব্রতী বলা হইতে পারে। এভাবে বেশ কিছুদিন গত হয়ে গেল, এইভাবে করতে করতে। যাই হোক, 1329 বাংলায় দাদুগুরুর পিতা শ্রীযুক্ত নীলকমল তেওয়ারি পরলোক গমন করলেন। দাদু মহারাজের বয়স তখন 26 বৎসর। পিতৃবিয়োগে তিনি উন্মাদ দশা প্রাপ্ত হন। পিতৃশোক মর্মাহত হয়ে পড়লেন। যাই হোক, শ্রাদ্ধাদি ক্রিয়া করার পর তিনার শরীরে আবার প্রবল জ্বর হল। সেই জ্বরে তিনি 8 মাস ভুগেছিলেন। আর এই 8 মাসের মধ্যে না, তিনি একটা উন্মাদ পাগলের মতন ছিলেন। কিন্তু ওই উন্মাদ অবস্থাতেও তার মধ্যে একটি পরমানন্দ এবং সুখকরের কারণ ছিল। সেই কারণটা কি? ওই জ্বর অবস্থায়, উন্মাদ অবস্থায় তিনি বহু অলৌকিক মাধুর্যময় ভগবত বাণী
কর্ণরসায়নে শুনতে পারতেন। তিনার কানের মধ্যে অদ্ভুত অদ্ভুত অলৌকিক মাধুর্যময় ভগবত বাণী প্রবেশ করত, তিনি শ্রবণ করতে পারতেন। 1330 বাংলায় শ্রাবণ এবং ভাদ্র মাসের মাঝামাঝি প্রায় 1.5 মাস উন্মাদের পর তিনি ভালো হয়ে যান এবং বিশুদ্ধ বৈষ্ণব হয়ে উঠেন। কাকা নীলমাধবের নিকটে বসে ভাগবতের 10ম স্কন্ধ শ্রবণ করতে থাকেন। অবশেষে 1335 বাংলার শ্রাবণী কৃষ্ণ দ্বিতীয়াতে কাকা নীলকান্ত তেওয়ারিও অপ্রকট হয়ে যান। তিনি নিজেকে অতি নিরাশ্রয় বলে মনে করলেন। পিতা চলে গেলেন, কাকা চলে গেলেন, একেবারে নিজেকে শূন্য বোধ করতে লাগলেন। তারপরে কাকা নীলকান্তর সেবিত বিগ্রহ শ্রী শ্রী গৌর গোবিন্দ গিরিধারীর সেবা স্বয়ং নিজ হাতে করতে লাগলেন। কিছুদিন সেবা করলেন, তারপর সর্বত্র শ্রী হরিকথা পরিবেশন করতে লাগলেন। গ্রামেরও বিভিন্ন স্থানে এবং গ্রামান্তরে। কাকার নাম অনুসারে তিনি একটি শাস্ত্র মন্দির স্থাপন করলেন। নাম হলো শ্রী শ্রী নীলমাধব শাস্ত্র মন্দির। এখানে ব্রজের সমস্ত গ্রন্থ নিয়ে রাখলেন, সেগুলাকে সবাইকে পড়ার জন্য সুযোগ দেওয়া হতো বিনামূল্যে। নীলমাধব সেবা আশ্রম নাম দিলেন মন্দির, সেখানে সেবা স্থাপন করলেন। একটা শাস্ত্র মন্দির, একটা সেবা আশ্রম নীলমাধব। তারপর শ্রীযুক্ত নিবারণচন্দ্র দাশগুপ্ত মহাশয়ের সঙ্গে তিনার সাক্ষাৎ হল। এই যে নিবারণচন্দ্র দাশগুপ্ত, তিনি ছিলেন শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের অতি সুনিপুণ পণ্ডিত, বিশাল সুনিপুণ পণ্ডিত। তাই তিনি তাহার নিকট হইতে ভক্তি সিদ্ধান্ত আরো গভীর ভাবে বুঝতে লাগলেন। এবার দাদু মহারাজের সঙ্গ হল নিবারণ চন্দ্র দাশগুপ্ত মহাশয়ের সঙ্গে। সব সময় বসে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের গভীর হইতে গভীরতর সুসিদ্ধান্ত গুলা বুঝতে লাগলেন। এদিকে বিদ্যালয়ের শিক্ষকতাও চলতেছে। বিদ্যালয়ের শিক্ষকতার মধ্যে দিয়েও ভক্তিরস আস্বাদন করতে লাগলেন। বিদ্যালয়ের চারিপাশে ছাত্রদের সহযোগিতায় কার্পাস তুলার চাষ করলেন এবং ওই তুলা দিয়ে সুতা তৈরি করে কাপড় তৈরি করতে লাগলেন। তৎকালে ইংরেজ শাসক, কংগ্রেসের শাসক, তিনি কংগ্রেস এবং পশ্চিমবঙ্গের বোর্ড হইতে বহুবার রূপার পদক প্রাপ্ত হয়েছিলেন। এক বিদ্যালয়ের শিক্ষা থেকে, দ্বিতীয়ত কংগ্রেস পার্টির কার্যালয় থেকে, তৃতীয়ত তুলা কার্পাস তুলার গাছের চাষ, আর চতুর্থ ওই তুলা থেকে সুতা তৈরি করে কাপড় তৈরি করে। এইভাবে বেশ কয়েকবারই তিনি পশ্চিমবঙ্গের বোর্ড হইতে বহু রৌপ্য পদক লাভ করেছিলেন। ঋষি নিবারণ বাবুও কুঞ্জবিহারী দাস দাদু মহারাজ ধীরে ধীরে কংগ্রেসে যোগদান করলেন। কারণ তারা তখন মনে করতেন যে ওই পার্টিকে আশ্রয় করলে আমরা স্বাচ্ছন্দ্যে আমাদের ধর্ম প্রচার করতে পারব।
আমাদের সনাতন ভাগবত ধর্মের উন্নয়ন হইবে, এর বিরুদ্ধে গেলে আমরা আমাদের ধর্ম প্রচার করতে পারব না। এই সিদ্ধান্ত নিয়েই প্রবেশ করেছিলেন। অবশেষে শ্রীযুক্ত নিবারণ বাবু সুপ্রসিদ্ধ মুক্তি পত্রিকা নামক পত্রিকার গ্রাহক এবং প্রচারক হলেন। হয়ে তিনি এই পত্রিকা প্রচার করতে আরম্ভ করলেন। এই পত্রিকার প্রচার হওয়ার কারণে কিছু বিরোধী দল তিনার নামেও মিথ্যা নালিশ জারি করে। ওই বিরোধী দলের কারণে তিনাকে দুইবারই হাজারীবাগ জেলে কারাবাস করতে হয়েছে। কাকে? নিবারণ বাবুকে, যিনি দাদু মহারাজের সঙ্গী ছিলেন। অবশ্য কারাবাসেও তিনি শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের জটিল তত্ত্বগুলাকে বসে বসে চিত্রর দ্বারা অঙ্কন করতেন। চিত্র অঙ্কন করে সেই সমস্যার সমাধান করে তিনি দেখিয়ে দিতেন যে এই স্থানটা এইভাবে হবে, ওই স্থানটা ওইভাবে হবে, এরকম ভাবে চিত্রের দ্বারা ওই ব্যাখ্যাগুলাকে সমাধান করে লিখতে লিখতে এক বিশাল পাণ্ডুলিপি তৈরি হয়ে গেল, গ্রন্থ তৈরি হয়ে গেল। যাই হোক, কারাগার থেকে মুক্ত হওয়ার পর যেদিন কারাগার থেকে মুক্ত হবেন সেদিন দাদু মহারাজ সেখানে গিয়ে উপস্থিত হলেন। কারাগার থেকে মুক্ত হয়ে তিনি দাদু মহারাজকে দেখে অত্যন্ত আনন্দিত হলেন, সন্তুষ্ট হলেন, প্রসন্ন হলেন। তাহা দেখিয়া তিনি জড়িয়ে ধরলেন, বাহ, তুমি এই পর্যন্ত এসেছো, আমাকে নিয়ে যাওয়া। যাই হোক, তারপর শিক্ষা বোর্ড পরিবর্তন হওয়ার কারণে তিনি বিদ্যালয়কে স্থানান্তরিত করে নিজের বাড়ির পাশেই নিয়ে আসলেন। বিদ্যালয়টি একটি সুন্দর আশ্রমের মতন তৈরি করেছিলেন। সাধু, বৈষ্ণব, অভ্যাগত ভক্তবৃন্দ, দূর দূরান্ত হইতে যে সমস্ত বৈষ্ণবগণ আসবেন তাদের থাকার, খাওয়ার ব্যবস্থা করলেন। প্রচার প্রসার যত বাড়তে শুরু হলো, দূর দূরান্ত হইতে সাধুগুরু বৈষ্ণবরা আসতে লাগলেন। দাদু মহারাজের মুখ হইতে হরিকথা শ্রবণ করার জন্য বহু দূর দূরান্ত হইতে বৈষ্ণবগণ আসতেন। তো তিনাদের গ্রামে বা পাশে বাউল আর সহজিয়া দলেরা ছিল। এই বাউল আর সহজিয়ারা যখন দেখলো যে দাদু মহারাজ বৈষ্ণব ধর্ম প্রচার করতেছেন, ব্রজের মত, ব্রজের পথ প্রচার করতেছেন, এতে তাদের শিষ্য সংখ্যা কমে যাবে, তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই তারা আরম্ভ করলো দাদু মহারাজের সঙ্গে হিংসা করতে। বাউল আর সহজিয়ার দল দুটা একত্র হয়ে বৈষ্ণব ধর্মের সমালোচনা করতে লাগলো, দাদু মহারাজের সমালোচনা করতে লাগলো, নানা প্রকার অপযশ ফেলতে লাগলো। দাদু মহারাজ তখন চিন্তা করলেন, ওই অপসম্প্রদায়ের দুষ্কৃতিকারীদেরকে শায়েস্তা করার জন্য গৌড়ীয় বৈষ্ণব ধর্ম সংরক্ষণ একটা সভার ব্যবস্থা করতে হইবে। তাই করেছিলেন।
ওই সভার সভাপতি ছিলেন পূজ্যপাদ শ্রীযুক্ত কমলাকান্ত চক্রবর্তী। আর দাদু মহারাজের কাকা শ্রীযুক্ত সুবল চন্দ্র তেওয়ারি। তাদের প্রচেষ্টাতে তিনি তখন এই অনুষ্ঠানটা করতে পারলেন গৌড়ীয় বৈষ্ণব ধর্ম সংরক্ষণীয় সভা নাম দিয়ে। বৃন্দাবন থেকে অনেক বৈষ্ণব নিয়ে গেলেন, নবদ্বীপ থেকে বৈষ্ণব নিয়ে গেলেন, আরম্ভ হলো সভা। এই সভা পরপর 3 বছর ব্যাপী অনুষ্ঠান করেছিলেন। প্রথম সভাটা হয়েছিল 1341 সালের 21শে কার্তিক। গৌড়ীয় বৈষ্ণব ধর্ম সংরক্ষণী নামক সভা এর প্রথম অধিবেশন এর তারিখটা আপনাদেরকে জানিয়ে দিলাম। মহাসমারোহে এই অনুষ্ঠানটা সম্পাদিত হয়েছিল। অবশ্য ওই সভাতে বাউলের দলদেরকেও আনা হয়েছিল, সহজিয়ার দলদেরকে আনা হয়েছিল। বাউল এবং সহজিয়ার যে সমস্ত নেতাগণ আছেন, গুরুর আসনে বসে আছেন, নেতৃত্ব দিচ্ছেন, বাউল ধর্ম সহজিয়া ধর্ম প্রচার করতেছেন, সেই সমস্ত বড় বড় পণ্ডিত জ্ঞানীদেরকেও উপস্থিত করা হয়েছে। আবার শ্রীধাম বৃন্দাবনের পণ্ডিতদেরকেও উপস্থিত করা হয়েছে, নবদ্বীপের পণ্ডিতদেরকে উপস্থিত করা হয়েছে। সেই সভাতে শুরু হলো তর্ক বিতর্ক। তর্ক বিতর্ক করতে 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 অবশেষে বাউল এবং সহজিয়ারা বৈষ্ণব ধর্মের কাছে পরাজিত হন। তারপরে দাদু মহারাজ ব্রজের মুকুটমণি রাধাকুণ্ড হইতে বৈষ্ণবদেরকে আনলেন আর বৈষ্ণব ধর্ম প্রচারের জন্য তাদের দ্বারা দীক্ষা দেওয়ার ব্যবস্থা করলেন। শ্রী রূপ সনাতনের আনুগত্যে বিশুদ্ধ রাগমার্গীয় ভক্তি প্রচার এবং দীক্ষার ব্যবস্থা করলেন। বাউল সহজিদের মাথা নত হয়ে গেল, তারা আর মাথা উঁচু করে দাঁড়িয়ে কোনো কথা বলতে পারল না। দাদু মহারাজ প্রতি বৎসরই এইভাবে বহু অর্থ ব্যয় করে বিভিন্ন স্থান থেকে বৈষ্ণবদেরকে নিয়ে ধর্ম প্রচার করতে লাগলেন। তারপরে গ্রামে সংকীর্তনের দল গঠন করলেন। গ্রামবাসীদেরকে বললেন, তোমরা সবাই চাঁদা দাও। চাঁদা তুলে ছাত্রদের জন্য খুল, করতাল, হারমোনি, বাঁশি, বিয়াল আদি সমস্ত যন্ত্র কেনা হবে। তাদেরকে বসিয়ে কীর্তন শেখানো হবে। কি কীর্তন? আমাদের গৌড়ীয় মহাজনগণের যে সমস্ত পদ রচনা করা হচ্ছে সেইগুলা শেখানো হবে। মহাজনীয় পদকীর্তনের দল, সংকীর্তনের দল গঠন করলেন। আবার বিদ্যালয়ের কার্যও চলছে। জানা যায় যে দাদু মহারাজ বিদ্যালয়ে একটা মৃত মানুষের কঙ্কাল রেখেছিলেন এবং সর্বদা ওটা দেখাইয়া ছাত্রদেরকে বলতেন, দেখ আমিও একদিন এই রকম হব, তোমাদেরকেও একদিন এই রকমই হতে হবে। অতএব দেহের মধ্যে প্রাণ থাকতে এই অনিত্য দেহ দিয়ে নিত্য বস্তু শ্রী গোবিন্দকে লাভ করার চেষ্টা করো, হরি ভজন করো, হরি কা ভজন করো, হরি হে তোমারা উপদেশ দিতেন। সেই সময়ে রাধা কুণ্ডে সচিনন্দন দাস বাবাজি মহারাজের সঙ্গে সাক্ষাৎ করিবার তোনার খুব ইচ্ছা প্রকাশ হইল। তিনি মহন্ত পদে ছিলেন সচিনন্দন দাস বাবাজি মহারাজ, খুব ইচ্ছা।
যাই হোক 1344 সালে কুম্ভ মেলা উপলক্ষে 1 মাসের ছুটি নিলেন তিনি স্কুল থেকে। গ্রামবাসী প্রতিবেশীদেরকে বললেন, আমি কুম্ভ মেলা দর্শন করতে যাব। কিন্তু বাস্তবে তিনি তখন কুম্ভ মেলায় একটু দর্শন করে স্নান করেই বৃন্দাবনে চলে গেলেন। তৎকালে বজানন্দ ঘেরার পূজ্যপাদ বৈষ্ণব চূড়ামণি সুনামধন্য ভজনানন্দী শ্রীকৃষ্ণ চৈতন্য দাস বাবাজি মহারাজের সঙ্গে তিনি সাক্ষাৎ করলেন। পূর্বাশ্রমে তিনার নাম ছিল কৃষ্ণপ্রসাদ ভট্টাচার্য। তিনারও শ্রীপাঠ জালদাতে ছিল এবং তাহার নিকট থেকে তখন পঞ্চতত্ত্বের মন্ত্র উপাসনা গ্রহণ করলেন। এই যে পঞ্চতত্ত্বের অর্থাৎ নবদ্বীপের মন্ত্র হলো আমাদের 12টা, আর বৃন্দাবনের মন্ত্র হলো 12টা। এই 24টা মন্ত্রের দীক্ষা পূর্ণ দীক্ষা হইয়া থাকে। যাই হোক, পঞ্চতত্ত্বাদি মন্ত্র উপাসনা গ্রহণ করে তাহাকে শিক্ষা গুরু রূপে গ্রহণ করে এবার সাধন ভজন আরম্ভ করলেন। শুরু হলো আরেকটা নতুন জীবন। 1 মাস রাধাকুণ্ডে বাস করার পর সেখান থেকে দাদু মহারাজ আবার তিনার স্বস্থানে স্বদেশে ফিরে যান, স্বগৃহে ফিরে যান, বিদ্যালয়ের কার্য আরম্ভ করেন। দাদু মহারাজের 2টি কন্যা ছিল। একজনের নাম শ্রীমতী বিনোদিনী দেবী আর দ্বিতীয় জনের নাম শ্রীমতী জানকীবালা দেবী। মেয়ে দুটিকে বিদ্যাশিক্ষায় সুশিক্ষিত করে তাদেরকেও বিবাহ দিলেন। সংসারের বোঝা কিছুটা কমল। এবার চিন্তা করলেন যে আমার মাকে নিয়ে বৃন্দাবনে যাব। তাই দাদু মহারাজ 1346 সালে তেনার স্বীয় মাতৃদেবী মুক্তাবালাকে সঙ্গে করে নিয়ে রাধাকুণ্ডে চলে আসে এবং কয়েক মাস রাধাকুণ্ডে বাস করার পর ব্রজের প্রসিদ্ধ পণ্ডিত গোবর্ধন নিবাসী ভগবত পরমহংস 78শত শ্রীমৎ অদ্বৈত দাস বাবাজি মহারাজের নিকট হইতে বৈরাগ্য বেশ অর্থাৎ বাবাজি বেশ তিনি গ্রহণ করলেন। নাম হলো কুঞ্জ বিহারী দাস বাবাজি মহারাজ। পিতৃপ্রদত্ত নাম ছিল কুঞ্জ কিশোর, একটু পরিবর্তন করা হলো কুঞ্জ বিহারী দাস বাবাজি। ইহার কিছুদিন পরেই মাতৃদেবী মুক্তামালার শ্বাসরোগ বৃদ্ধি হলো। তাই চিন্তা করলেন মাকেও ভ্যাক সংস্কার করাবো, ভেষ দিব। তাই মুক্তা দেবীকেও ভ্যাক সংস্কার করিয়ে দিলেন। ভ্যাকের নাম ছিল তিনার মাধবী দাসী। মুক্তা থেকে মাধবী দাসী হল। ভ্যাকাশ্রয় করার পরে শ্যামকুণ্ডের পারে গুপকুয়ার পাশে দেখবেন এখনো আছে ভরতপুরে রাজার বাড়িতে একটি কুটির ভাড়া নিয়ে সেখানে বাস করলেন। 5 বছর সেখানে বাস করার পর তিনি নিত্যলীলায় প্রবিষ্ট হলেন। অতঃপর দাদু মহারাজ ব্রজানন্দ ঘেরাতে অর্থাৎ শিক্ষা গুরু শ্রীকৃষ্ণ চৈতন্য দাস বাবাজি মহারাজের কুটিরটাই ভ্যাটনামা নিলেন আর নিজেই অর্থ ব্যয় করে জীর্ণ শীর্ণ কুটিয়াকে পুনর্নির্মাণ করে সেখানে ভজন সাধন শুরু করলেন এবং স্বীয় শিক্ষাগুরুর নামে ব্রজানন্দ ঘেরায় শ্রী চৈতন্য শাস্ত্র মন্দির নামে একটি গ্রন্থাগার তিনি স্থাপন করলেন।
ভজন তত্ত্ব বিষয়ে বহু চিত্র অঙ্কন করলেন, আর অঙ্কন করে করে ওখানে তিনি টাঙ্গিয়ে রাখতেন, শেখানোর জন্য, দেখানোর জন্য। বহু শাস্ত্র গ্রন্থ সংগ্রহ করলেন এবং সেই গ্রন্থ সবাই বিনামূল্যে নিয়ে পড়তে পারবে এবং তাকে আবার পড়ার পরে জমা দিতে হবে। একটা গ্রন্থ আপনাকে 1 মাসের জন্য দেওয়া হবে, 1 মাস পরে আপনি এই গ্রন্থ জমা দিবেন, আরেকটা গ্রন্থ নিয়ে যাবেন। এইভাবে আজও পর্যন্ত চলতেছে এই পদ্ধতি অনুসারে শ্রী চৈতন্য শাস্ত্র মন্দির। 18 পুরাণ, 4 বেদ, 6 শাস্ত্র থেকে আরম্ভ করে মহাজনের রচিত সমস্ত গ্রন্থ সেখানে আছে। এমনকি স্বয়ং দাদু মহারাজ পর্যন্ত বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেছিলেন। তেনার প্রথম গ্রন্থ যেমন ভবকূপে জীবের গতি, তারপরে দ্বিতীয় গ্রন্থ ভক্তি কল্পলতা, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, 3 খণ্ড। 3 নম্বর ভক্তি প্রসঙ্গ, 4 নম্বর মঞ্জুরি স্বরূপ নিরূপণ, 5 নম্বর মঞ্জুরি ভাব সাধন পদ্ধতি, 6 নম্বর রাধাকুণ্ড শ্যামকুণ্ডের উৎপত্তি ও তার মহিমা, 7 নম্বর ভক্তি কল্পলতা, ইত্যাদি ইত্যাদি আরো অনেক গ্রন্থ রচনা। এই গ্রন্থ সব পড়িয়া তৎকালের উত্তরপ্রদেশের যে রাজ্যপাল ছিলেন, গভর্নর শ্রী বিশ্বনাথ দাস মহাশয়, তিনি দাদু মহারাজকে অত্যন্ত ধন্যবাদ জানাইলেন এবং শ্রীযুক্ত বিমান বিহারী মজুমদার, তিনি এমএ পিএইচ রত্ন প্রধান হওয়ায় ভক্তিরস প্রসঙ্গ গ্রন্থটি তিনি পাটনার এর পাঠ্য বই রূপে নিরূপণ করে দিলেন। তাছাড়াও ব্রজমণ্ডল, ক্ষেত্রমণ্ডলের বৈষ্ণবগণ এই সমস্ত গ্রন্থ পড়ে অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন, সন্তুষ্ট হয়েছিলেন। দাদু মহারাজের যেই সময়ে রাধাকুণ্ডে বজানন্দ ঘেরাতি থেকে ভজন করতেন, অবস্থান করতেন, সেই সময়ে তিনার সঙ্গী ছিলেন কারা জানেন? শ্রীমৎ দীনশরণ দাস বাবাজি মহারাজ, শ্রীমৎ জয়নিতাই দাস বাবাজি মহারাজ, শ্রী গোপাল দাস বাবাজি মহারাজ, শ্রী ভাগবত দাস বাবাজি মহারাজ, এইরকম উত্তম উত্তম বৈষ্ণবের সঙ্গে বসে ইষ্ট গোষ্ঠী করতেন। এই যে ভবকূপে জীবের গতি, এই গ্রন্থটি পড়ার পরে তো আমার গুরু মহারাজ অষ্টতর শত শ্রী অনন্ত দাস বাবাজি মহারাজ তিনি গ্রন্থকারের জন্য সাক্ষাৎ করার জন্য পাগল হয়ে গেলেন এবং তিনি স্বগৃহ থেকে আসলেন রাধাকুণ্ডে। দাদু মহারাজের সঙ্গে সাক্ষাৎ করে তিনার শ্রীমুখ থেকে হরিকথা আদি শ্রবণ করার পর তিনি দীক্ষা গ্রহণ করে গেলেন। পরম গুরুদেবের কৃপায় শ্রী গুরুদেব সংসার বন্ধন মুক্ত হয়ে সংসার ত্যাগ করে তিনিও আসে রাধাকুণ্ডে বাবাজি হলেন। দাদু মহারাজের কৃপাতে গুরু মহারাজ ব্যাকরণ গ্রন্থাদি অধ্যয়ন করলেন এবং রাধাকুণ্ডের ব্যাস গদ্দিতে ব্যাস আসনে বসলেন এবং তিনিও বিভিন্ন স্থানে এই বৈষ্ণব ধর্ম প্রচার করলেন। দাদু মহারাজ
আদেশে গুরু মহারাজ বৃন্দাবনে গিয়ে তিনি হরিনামামৃত, ব্যাকরণ, সংস্কৃত এবং ন্যায় আদি গ্রন্থাদি অনুশীলন করেছিলেন। ধীরে ধীরে দাদু মহারাজের বয়স বাড়তে শুরু হলো। এবং 1976 সালে খুবই অসুস্থ হলেন। অসুস্থতার সংবাদ পেয়ে গুরু মহারাজ দাদু মহারাজকে দেখার জন্য রাধাকুণ্ডে গিয়েছিলেন। যাওয়ার পরে দাদু মহারাজ জিজ্ঞেস করছেন, কি তুমি এখানে আসলে কেন? গুরু মহারাজ তখন বলছেন, আপনার অসুস্থতার কথা শুনে আর থাকতে পারলাম না বৃন্দাবনে, তাই আপনাকে দেখতে এসেছি। দাদু মহারাজ তখন বলছেন, তুমি কি ডাক্তার? আমাকে দেখতে এসেছো? তোমাকে পাঠানো হয়েছে যে কাজের জন্য তুমি সেই কাজ করো। সেই সময় ঝুলন লীলা চলছিল। বৃন্দাবনে ঝুলন পূর্ণিমা উপলক্ষে তোমাকে পাঠের জন্য নৃসিংহ জয়সিংহেরায় পাঠানো হয়েছে। তুমি তোমার পাঠ লেখাপড়া ছেড়ে দিয়ে তুমি আমাকে দেখতে এসেছো? যাও, তুমি কি ডাক্তার? গুরু মহারাজ আবার বৃন্দাবনে চলে গেলেন, পাঠ কীর্তন আরম্ভ করলেন, পাঠ্য পুস্তক শুরু হল। বহু গ্রন্থ লিখতে শুরু করেছিলেন। তখন গুরু মহারাজ দাদু মহারাজের আদেশে গুরু মহারাজ গ্রন্থ লেখা আরম্ভ করেছিলেন। যাই হোক, দেখতে 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 1383 বাংলা 1383 বাংলা 15ই অগ্রহায়ণ শুক্লপক্ষ শ্রী মোক্ষদা একাদশী বেলা 2:40 ইনি নিত্যলীলায় প্রবেশ করেছিলেন। অর্থাৎ 1976 ইংরেজিতে 1 ডিসেম্বর বুধবার শ্রী মোক্ষদা একাদশী ব্রত ছিল। আর সেই দিনই 2:40 ইনি নিত্যলীলায় প্রবেশ করেছিলেন। অর্থাৎ আমাদের আজকের এই তিথি, আজকে মোক্ষদা একাদশী। তবে আজকে 14 অগ্রহায়ণ, সেই সময়ে 15 অগ্রহায়ণ ছিল। তো 1 ডিসেম্বরটা ওই সময়ে ছিল, আর আজকেও আমাদের 1 ডিসেম্বরটাই পড়েছে। তো একাদশী ব্রতের দিন নিত্য নৈমিত্তিক শ্রাদ্ধ করা নিষিদ্ধ। পিণ্ডিদান, তর্পণ উভয়ই নিষিদ্ধ। একাদশী আদি ব্রতের দিন নিত্য নৈমিত্তিক শ্রাদ্ধ, পিণ্ডিদান, তর্পণ, বৈষ্ণব সেবা, অন্নদান সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যার কারণে আগামী কল্য আমরা দাদু মহারাজের এই উৎসব পালন করব। 15 অগ্রহায়ণ, আগামী কল্য 15ই অগ্রহায়ণ 1432 বাংলা। আর তিনিও 15 অগ্রহায়ণ 1383 বাংলায় নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন। তাহলে ওদিকে পেলেন 17 বৎসর, আর এদিকে পেলেন আপনি 32 বৎসর। তো 17 বৎসর আর 32 বৎসর 49 বৎসর হয়ে গেল। 49 বৎসর আগে দাদু মহারাজ নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন। আর 49 বৎসর ধরেই প্রতি বৎসরেই অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশীর পরের দিন দ্বাদশীতেই তিনার উৎসব পালন করে আসা হচ্ছে। আর যতদিন শিষ্য প্রশিষ্য পরম্পরা চলবে ততদিনই তিনার উৎসব চলবে, অনুষ্ঠান হবে।
বৈষ্ণব সেবা হবে। তো যাই হোক, আমরা অতি সংক্ষেপে পরম গুরুদেব অষ্টোত্তর শতশীল কুঞ্জ বিহারী দাস বাবাজি মহারাজের জীবনী কথা আলোচনা করলেন। তিনি কিভাবে ভক্তি মার্গে এসেছেন, কিভাবে সাধন ভজন করলেন, কিভাবে গ্রন্থ রচনা করলেন, কিভাবে রাধাকুণ্ডে বাস করলেন, শাস্ত্র মন্দির আদি রচনা করলেন, কিভাবে তিনি বাউল সহজিয়াদেরকে পরাজিত করে বৈষ্ণব ধর্মকে স্থাপনের জন্য লড়াই করেছিলেন, ইত্যাদি ইত্যাদি অনেক মহিমার কথাই শুনলাম। জয় হোক দাদু মহারাজ কি জয়, পরম গুরুদেব কি জয়। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল। আবারও শ্রী শ্রী পরম গুরুদেব দাদু মহারাজের শ্রী চরণে প্রণাম জানাই। পদাবজো মহসা মহাকুমতি মোহ বিদংসকং ব্রজ প্রণয়সু শ্রীহং প্রণত তাপো সংহারকম ব্রজেন্দ্র তনয় প্রিয়ং মধুর মূর্তিমালনাদকম নমামি পরম গুরু ভব সমুদ্র সন্তারকম। ৪৯তম বিরহ তিথি উৎসব আমরা এইবার পালন করতেছি। অর্থাৎ আজ হইতে ৪৯ বৎসর আগে দাদু মহারাজ নিত্যলীলায় রাধারানীর চরণে প্রবিষ্ট হয়েছিলেন। রাধারানীর সেবাতে নিত্যধামে নিত্যলীলায় যুক্ত হয়েছিলেন। তাই এটি হলো তিনার ৪৯তম বাৎসরিক বিরহ তিথি উৎসব। তো আগামীকালই তিনার সেই উৎসব আমরা পালন করব। রাধাকুণ্ডের ব্রজানন্দ ঘেরাতে আমরা সমস্ত গুরু ভ্রাতা, কাকা গুরু, জেঠা গুরু বা তাদের শিষ্য প্রশিষ্য সবাই রাধে রাধে।